আজ ঈদ। মুসলিমদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে ঈদ আনন্দ। চৌধুরী গিন্নিরা ফজরের পরপরই উঠে রান্নাঘরে চলে এসেছেন। ব্যস্ত হাতে সামলাচ্ছেন রান্নাবান্না। ঈদের নামাজ শুরু হবে সকাল 7:30টায়। সবাই গোসল সেরে রেডি হতে হতে খাবার রেডি করে ফেলতে হবে। এই ঈদে শাহাদাত চৌধুরী আসতে পারবে না ভেবে সিমিনের মনটা খুব খারাপ ছিল। মেয়ে দুটো ভিডিও কলে কথা বলার সময় মলিন মুখে তাকিয়েছিল বাবার দিকে। তবে তাদের চোখ দুটো যেন চিৎকার করে বলছিল, এসো বাবা, এসো, আজকের দিনটা না হয় আমাদেরকে দাও। শাহাদাত চৌধুরীও মলিন হেসেছিলেন, কিন্তু গতকাল রাত 3টায় তিনি কাউকে না বলে উপস্থিত হয়েছেন। আজকে সকালে সবার সামনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেবেন ভেবে বাইরে বের হননি। সিমিনকেও বলে দিয়েছে আপাতত কাউকে না জানাতে। সিমিনও হেসে সম্মতি জানিয়েছে। সায়ন সকালবেলা বাইরে থেকে এসে আগে রান্নাঘরে ঢুকল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময় নেই যেন। সে মাকে দেখা মাত্রই হড়বড় করে বলল, আম্মু, কিছু খেতে দাও তো, ভীষণ ক্ষুধা লেগেছে আমার। ছেলের কথা শুনে সিতারা পাশ ফিরে তাকিয়ে তাকে আপাদমস্তক দেখে বললেন, তুই কেবল বাড়ি ফিরলি? তোর কি আক্কেল জ্ঞান হবে না রে সায়ন? আমি আবার কি করলাম? সারা রাত বাইরে এত কী কাজ তোর? সায়ন আর জবাব দিল না, কারণ তার আগেই সিরাত তার মুখে মাংস পুড়ে দিয়ে বলল, লবণ ঠিকঠাক আছে নাকি দেখ তো বাপ। সায়ন মাংসটুকু চিবিয়ে খেয়ে দাঁত বের করে হেসে বলল, একটা খেয়ে বোঝা যায় নাকি, এক বাটি দাও। তার কথা শুনে সিরাত সিমিন একযোগে হেসে ফেলল। সায়ন একবার একাই 2 কেজি মাংস খেয়ে ফেলেছিল লবণ চেক করতে দিয়ে। তবুও বলতে পারিনি লবণ ঠিকঠাক হয়েছে নাকি। তবে ছেলের ক্ষুধা লেগেছে শুনে সিরাত ঝটপট 1 বাটি মাংস তুলল বাটিতে। সিমিন ফ্রোজেন পরোটা ভেজে আগে খেতে দিল ছেলেটাকে। সায়ন খাবারের প্লেটটা হাতে নিয়ে টেবিলে বসতেই স্বর্ণ নেমে এলো। পাশ কাটিয়ে যেতে গেলে সায়ন তাকে কাছে ডাকল। স্বর্ণ তার কাছে গেলে পরোটার মাংস ছিঁড়ে স্বর্ণের মুখের সামনে ধরে বলল, ঈদ মোবারক। দেখ তো লবণ হয়েছে নাকি, আমি আবার ওসব বালছাল বুঝি না। স্বর্ণ খাবার মুখে নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ ঠিক আছে। তখন শকও এসে দাঁড়াতেই তার মুখে খাবার তুলে দিল সায়ন। তবে শক গিলতে পারল না। থম মেরে মুখে খাবার নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। একটু পর সায়ন খেয়াল করল শক নীরবে কাঁদছে। সে হাতের খাবার ফেলে তড়িৎ উঠে দাঁড়িয়ে পানি এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল, ঝাল লেগেছে? কাঁদছিস কেন? নে, পানি খা। সে এত জোরে কথাটা বলেছে রান্নাঘরে 3 জাও ছুটে এসেছে। এবার শক ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে গিয়েও পারল না। 2 হাতে মুখ চেপে ধরে বেশ শব্দ করেই কেঁদে ফেলল। এই ঈদটাই সে বাবার বাড়িতে করতে পারবে। এরপর থেকে অন্যের ঘরের ঘরণী। তখন বাবার বাড়ি আসতে গেলে পারমিশন নিতে হবে। শ্বশুর বাড়ির লোকেদের ভালো মন্দ দেখতে হবে। আহনাফের সাথে দেশের বাইরে গেলে তখন প্রবাস জীবন। মেয়েদের জীবনটা কেন যে এমন? তাকে এভাবে কাঁদতে দেখে সবার চোখেই পানি চলে এলো। অশ্রু টলমল করে তাকিয়ে রইল শখের দিকে। সায়ন এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে নিতেই শখের কান্নারা যেন বাঁধ ভাঙল। সে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে বলল, আমাকে পর করে দিও না ভাইয়া, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। সায়ন বোনের মাথায় হাত রাখল। বাইরের মানুষজন জানে সে পাষাণ। তার মনে মায়া দয়া একটু কম, সে নিজেও মানে। কিন্তু বোনদের চোখের পানি সহ্য করতে পারে না সে। কলিজা ফেটে চৌচির হয়ে যায় যেন। সে শখকে বলল, কাঁদে না। ঈদের দিন কেউ কাঁদে? সালামি নিবি না? যা, নতুন জামা পরে আয়। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল সায়নের। সিতারা চোখ মুছতে মুছতে চলে গেলেন। শারাফাত চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে তাকিয়ে আছে এদিকে, চোখের কোণ ভেজা। সাফওয়ান চৌধুরীও ভাই বোনের দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বাগানের দিকে চলে গেলেন।
সিতারা সিমিন শখকে সায়নের বুক থেকে সরিয়ে বুঝিয়ে শুনিয়ে থামালেন। ক্ষুধার্ত সায়নের ক্ষুধা যেন নিমিষেই হারিয়ে গেল। সে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্বর্ণের রুম পার করে শীতলের রুমের কাছাকাছি আসতেই আবার থমকে দাঁড়িয়ে গেল। শীতল হাউমাউ করে কাঁদছে। নিচে একজন কাঁদছে বিয়ে হয়ে যাবে তাই, কিন্তু এর আবার কি হলো? এবার কি বোনের চোখের পানিতে ভেসে যাবে নাকি? সে এক পা দুই পা করে এগিয়ে রুমের দরজায় নক করল। তারপর ডাকল, শীতল, রুমে আছিস? সায়নের কথা শোনা মাত্রই শীতল হুড়মুড় করে বেরিয়ে এলো। এতক্ষণে সাহায্যের মানুষটার নাগাল পেয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফোঁপাতে ফোঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। বলিস কি? কার এত বড় সাহস আমার বোনের সর্বনাশ করে? তার নামটা শুধু বল। আমিও তার সর্বনাশের মাথায় বাড়ি না দিয়েছি তো আমার নামও সায়ন না। আমার একুলো গেল ওকুলো গেল, আমার ঈদের ড্রেসটা বোধহয় পরা হবে না আর। কেন, কি হয়েছে ড্রেসের? সায়ন একথা বলতে বলতে খেয়াল করল শীতলের গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে শীতল ব্যান্ডেজ টেনে তুলে ফেলল। অমনি তার গালে ফুটে উঠল মেহেদির রং, সেখানে আবার লেখা আমার বউ। সায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে শীতলের দিকে। শীতলের করুণ চোখজোড়া যেন বলছে, বাঁচাও আমাকে। সে এবার বিস্মিত সুরে বলল, কিরে বনু, তোর গালে এটা কি? কিভাবে হলো কিছুই বুঝলাম না। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি গালে এটা। জিন টিনের কাজ নয় তো? জিন আসবে কোথা থেকে? আমি তো শুদ্ধ ভাইয়ের রুমে ছিলাম। ওয়েট ওয়েট, শুদ্ধ রুমে কেন? এবার শীতল ধরা পড়ে গেল। খাবি খাওয়া মাছের মতো আমতা আমতা করতে লাগলো। সায়ন শীতলের কথার মাঝে সেখানে রুবাবও উপস্থিত হলো। সে কিছু বলতে গেলে শীতলের দিকে তাকিয়ে কথা হারিয়ে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শীতল হাত দিয়ে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে, তবুও গালের রং একটু ওঠেনি, বরং ফর্সা গালে গাঢ় রং ফুটে উঠেছে। এখন এই লেখা নিয়ে নিচে যাবে কিভাবে? কেউ কিছু বললে জবাবে কি বলবে? সাধের ড্রেস পরা হবে না বোধহয়। কত প্ল্যান করেছিল, অথচ একটাও হবে না, একটাও না। সবচেয়ে বড় কথা, শুদ্ধ ভাই যদি জানে তার হাতে সে ওসব লিখেছে, তাহলে চেলাকাঠের বাড়ি একটাও এদিক ওদিক হবে না। এসব ভেবে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বোনকে কাঁদতে দেখে সায়ন বোনকে নিয়ে বীরপুরুষের মতো শুদ্ধ রুমে ঢুকল। আজের হেস্তনেস্ত করেই ছাড়বে। পেয়েছেটা কিসে? শুদ্ধ ফ্রেশ হয়ে এসে দেখে সায়ন রুবাব থমথমে মুখে তার বিছানায় বসে আছে। ওকে দেখে সায়ন গম্ভীর মুখে বসতে বলল। সে বসে তাকালো শীতলের দিকে। পাশে বসে হেঁচকি তুলে কাঁদছে শীতল। বোনকে কাঁদতে দেখে সায়নের মুখটা আরও গম্ভীর হয়ে উঠল। সে মেয়েকে রাগ দেখিয়ে শুদ্ধকে বলে উঠল, আমার বোনকে ভালোবাসিস না, অথচ তার গালে আমার বউ লিখে স্টাম্প ছেপেছিস কেন? খুব সাহস বেড়েছে তাই না? বলবো বাবাকে, ধরে বিয়ে দিয়ে দিতে। কি ছেপেছি? ও মা, এখন বিড়াল দেখি কয় মাছি চেনে না। হেয়ালি না করে সোজা কথা বলো, নয়তো উঠলাম। কিসের ওঠাওঠি? আগে বল, ওর গালে এসব কে লিখেছে? কিসের লেখা? কার গাল? কিছুই তো বুঝলাম না। এ কথা বলে শুদ্ধ তাকালো শীতলের গালের দিকে। তারপর ভ্রুকুচকে বলল, গালে এসব কী লিখে ঘুরছিস? বউ হওয়ার খুব শখ না? থাপড়ে দাঁত ফেলে দেব বেয়াদব। আচমকা শুদ্ধর ধমকে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আশ্চর্য তো, তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই? সে নিজেও তো জানে না কিভাবে কি হলো। এক আকাম করে ঘুমিয়েছিল, উঠে দেখে আরেক আকাম ঘটে হয়ে বসে আছে। কথা সেটা না, কথা হচ্ছে এখন এর সমাধান কি? এই বিপদ থেকে বাঁচবে কিভাবে? কিভাবে মেহেদির রং রিমুভ করা যায়? সিমিন যদি দেখে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না।
এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না। সায়নার রুবাবও কথা না নিয়ে নড়বে না। ভাইদের কথা শুনে শুদ্ধ এবার প্রচণ্ড বিরক্ত হলো। সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে আটকে দিয়ে বলল, এই খবরদার, উঠবি না, এক্ষুনি আমাদের প্রশ্নের জবাব দে। প্রায় আধা ঘন্টা যাবৎ এদের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ। না এরা বাইরে যাচ্ছে আর না তাকে কোথাও যেতে দিচ্ছে। তখন থেকে এক ভাষণ দিয়েই যাচ্ছে। কতক্ষণ সহ্য করা যায়? তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোদের বোনকে জিজ্ঞাসা কর গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন। শুধু আসেনি, এসে চুপি চুপি আমার হাতে মেহেদি দিয়ে লিখেছে, আমার বউ নাই, আমি এতিম। এসব লিখে সে নিজেই কখন আমার হাতের উপর ঘুমিয়ে পড়েছে। ফলস্বরূপ তার বাম গালে মেহেদির রং জ্বলজ্বল করছে। আমার বউ লেখা। এখানে আমার কি দোষ? সে দোষ যখন করেছে এখন শাস্তিস্বরূপ আমার বউয়ের ট্যাগ নিয়ে ঘুরুক। শীতল হতবাক হয়ে কান্না করা ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধর মুখ পানে। শুদ্ধর কথা শুনে রুবাব শুদ্ধর হাত টেনে দেখল শুদ্ধর হাতের মেহেদির রঙও বেশ গাঢ় এবং ল্যাপটানোর চিহ্ন মাত্র নেই। অথচ শীতল যদি তারই মেহেদির উপর ঘুমাতো তাহলে লেপ্টে যাওয়ার কথা ছিল। অতপর যা বোঝার বুঝে গেল তারা দুজনেই। এদিকে শুদ্ধর করা চালাকি ধরতে পেরে তারা শুধু পারল না মাটিতে গড়াগড়ি করে হাসতে। এদিকে বোকা শীতল সমাধান না পেয়ে ফিসফিস করে কেঁদেই চলেছে। তাকে কাঁদতে দেখে সায়ন হাসি গিলে শুদ্ধকে বলল, মেহেদি রিমুভ করার কোনো অপশন জানা নেই? থাকলে তাড়াতাড়ি রিমুভ করে দে, নয়তো দুজনের কপালেই শনি নাচছে। এ কথা বলে সে রুবাবকে নিয়ে চলে গেল। আর শুদ্ধ শীতলের মুখ পানে তাকিয়ে বলল, কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাখতে চায়। সামান্য মেহেদির ট্যাগ লাগায় কেঁদে কেটে একাকার অবস্থা, অথচ মেহেদির থেকে কলঙ্কর দাগ তো কয়েক লক্ষ গুণ ভারী। এ কথা বলে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। শীতলও মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। যেতে যেতে মনে করল ঘণ্টাখানিক আগের ঘটনা। তখন ভোরবেলা। ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। খোলা জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই শীতলের ঘুম ভাঙে। পিটপিট করে একবার চোখ খুলে তো আবার বোজে। বেশ কয়েকবার একই কাজ করে নিজেকে বিছানায় ধাতস্থ করে লাফিয়ে উঠে বসে সে। সে তো মেঝেতে বসেছিল, বিছানায় কখন এলো? এলো তো এলো, ঘুমিয়ে পড়ল কখন? সে না শুদ্ধ ভাইয়ের হাতে মেহেদি দিতে এসেছিল, তারপর দিয়েও ছিল। এরপর কি হলো? একথা মস্তিষ্কে ধাক্কা দিতেই তড়িৎ পাশ ফিরে তাকালো। শুদ্ধ তার থেকে দূরত্বে ওপাশ ফিরে উপুট হয়ে ঘুমাচ্ছে। শীতল আস্তে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধর কাছে। শুদ্ধর হাত টেনে নিয়ে চোখ বুলিয়ে দেখে লেখায় ভালোই রং হয়েছে। বাহ, দারুণ টকটক করছে। সে মুখ টিপে হেসে ভাবল বাড়ির সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দেবে। এতদিন বিয়ের শোক ভেতরে চেপে মনে মনে ঠিকই বিয়ের জন্য লাফাতো। এখন সেই শোক মন্টপকে হাতে এসে পৌঁছেছে, ফলে হাতে লিখে রাখে, আমার বউ নাই, আমি এতিম। আহারে আহারে, বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট। এসব ভাবতে ভাবতে তার হাসি চওড়া হলো। আজ ঈদের দিন, অনেক কাজ বাকি, তাই সে আর দাঁড়ালো না। শুদ্ধর হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পেছনে ফিরে ঘুমন্ত শুদ্ধের দিকে তাকিয়ে আরেকটু কাছে এলো। তারপর আরেকটু, তারপর কানে কানে ফিসফিস করে বলল, ঈদ মোবারক বিশুদ্ধ পুরুষ, একটু পরে সালামি নিতে আসবো কিন্তু। একথা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে হাতের মেহেদি দেখে খুশিতে মনটা ভালো হয়ে গেল তার। মেহেদির রংটা যে কি দারুণ এসেছে। সে এবার নাচতে নাচতে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমের দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছোড়া তার বদঅভ্যেস। আজও একই কাজ করতে গিয়ে মিররে তাকাতেই ধপ করে হাসি নিভে গেল।
চোখ বড় বড় করে তাকিয়ে গালে হাত দিয়ে ঘষে মেহেদি উঠানোর বৃথা চেষ্টা করল। লেখার উপরে মেহেদিটুকু উঠে গেলেও গালে জল করে উঠল, আমার বউ। সে এবার হতবাক হয়ে বিড়বিড় করল, আমার বউ মানে? ও খোদা, কার বউ হলাম আমি? রাতের মধ্যেকার বউয়ের ট্যাগ পেয়ে গেলাম। এসব মনে করে মন খারাপ করে শীতল ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শুদ্ধকে ওর রুমে দেখে কিছু বলার আগে শুদ্ধ তাকে মুখ মুছতে ইশারা করলে তাই করল। তারপর তাকে কিছু বলতে না দিয়ে তুলোতে কিছু একটা নিয়ে তার গালে আলতো করে ঘষতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, মেহেদির রং পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো। দুই একবার এভাবে ঘষায় দাগ অনেকটাই হালকা হলো। পুরোপুরি উঠবে না জেনে সেও আরও ঘষল। একটা ওয়ান টাইম ব্যান্ডেজ গালে লাগিয়ে বলল, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি ব্যথা পেয়েছিস। এবার শীতলের ঠোঁটে হাসি ফুটল, তার কান্না থেমে গেছে। তাকে হাসতে দেখে শুদ্ধ মুখের দিকে কয়েক পল তাকিয়ে চলে গেল। শীতলও সমাধান পেয়ে উড়ন্ত প্রজাপতির মতো ছুটতে ছুটতে নিচে চলে গেল। আর গিয়েই বাবাকে দেখে চিৎকার করে উঠল। ঈদের দিনে বেস্ট সালামি যেন পেয়ে গেছে সে। ড্রয়িং রুমে তখন যেন চাঁদের হাট বসেছে। বাকিরা শীতলের গালের দিকে খেয়াল করেছে কিনা জানতে চাইলে শুদ্ধর বলা কথাটা বলেছে সবাইকে। একটু পরে বাড়ির পুরুষরা একসাথে নামাজে যাবে। ঈদের দিন এটাই যেন অন্যতম দৃশ্য। গিন্নিদের রান্না শেষ, বাড়ির পুরুষরা শাওয়ার নিয়ে রেডি হতে লেগে পড়েছে। কিন্তু রেডি হতে গিয়ে বেঁধেছে আরেক সমস্যা। নিজেদের কিনে আনা পাঞ্জাবি পছন্দ হচ্ছে না সাম্য সৃজনের, অথচ তারা নিজেরাই চুজ করে কিনেছিল। এমন ভাব করেছিল এটা কিনে না দিলে ওখানেই শুয়ে গড়াগড়ি খাবে। এখন এই নিয়ে বেঁধেছে চিৎকার চেঁচামেচি। শারাফাত চৌধুরীরা 3 ভাই পরেছে একই রকম পাঞ্জাবি। সায়নরা সব ভাইয়েরা পরেছে একরকম পাঞ্জাবি। বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস, বাড়ির গিন্নিরা একই রকমের শাড়ি। এসব রুবাব দিয়েছে সবাইকে। সাম্য সৃজন তো নিজের বাপের টাকায় কেনা পাঞ্জাবি ফেলে ভাইয়ের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এখন বেজায় খুশি। বাড়ির সবাই এখন হালকা মিষ্টি মুখ করে নামাজে যাবে। সবাই উপস্থিত থাকলেও শুদ্ধ নামিনি দেখে সিতারা সেমাইয়ের বাটি নিয়ে ছুটল ছেলের রুমে। শুদ্ধ কানে ফোন ঠেকিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কথা বলছে যেন কার সাথে। মাকে দেখে স্বল্প কথায় কথা সেরে মুচকি হাসল। সিতারা ছেলেকে দেখে মনে মনেই বলে ফেললেন, মাশাল্লাহ। উনি নিজের হাতে সেমাই ছেলের মুখে তুলে দিয়ে কপালে চুমু এঁকে দিলেন। শুদ্ধ মায়ের হাতে 2 বার সেমাই মুখে দিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। সিতারাও হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে গেলেন। উনি যেতেই শীতল শুদ্ধ রুমে উকি দিল। দেখল বিশুদ্ধ পুরুষকে। মানতেই হয় বিশুদ্ধ পুরুষ দেখতে আসলেই সুদর্শন। এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না, বরং ভালোই হয়। যখন তখন জাপটে ধরা যায়। কিন্তু এই ষাটটাকে পটাতেই তো পারে না সে, কম চেষ্টা তো করল না। এসব ভেবে সে মুখ ভেঙচি দিতেই শুদ্ধ বলল, মেজরের মেয়ে হয়েও ভদ্রতা জ্ঞানের এত অভাব কেন তোর? গরু চোখে আবার দেখে ফেলেছে। যাই হোক, আসবো শুদ্ধ ভাই। কি বললি? কই কিছু না তো। ইয়ে মানে রুবাব ভাইয়া আতর দিতে বলল। শুদ্ধ আতর দিলে শীতল শুদ্ধর আপাদমস্তক দেখে যেতে গিয়ে ফট করে বলে বসল, স্যালামিতে কি টাকাই দিতে হয় শুদ্ধ ভাই? আর কি কিছু দেওয়া যায় না? ঝেড়ে কাশ। না মানে সবার তো আর হ্যান্ডসাম শুদ্ধ ভাই নাই। আমার কাছে আছে, তাই তাকেই যদি আমার নামে কেউ লিখে দিত, তাই বলছিলাম আর কি। ধর কেউ সত্যি সত্যি লিখে দিল, তাহলে কি করবি? এ কথা শুনে শীতল থেমে গেল। চটজলদি পেছন ফিরে শুদ্ধর মুখোমুখি দাঁড়িয়ে গেল। তারপর আচমকা শুদ্ধর বুকের বাঁ পাশে চুমু এঁকে মিষ্টি করে হেসে বলে বসল, তার বুক জমিনে এভাবে চুমু এঁকে আগে আমার নামটা খোদাই করতাম, তাহলে কেউ নজর দিতেও পারত না।
না কেড়ে নেওয়ার কথাও ভাবতে পারত। শুদ্ধ কোনো জবাব দিল না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকের কাছটায় অদ্ভুত শিহরণ হচ্ছে। বারে বারে এভাবে মনের কথা জানালে আর কত সংযম ধরে রাখা যায়, আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায়। সেও তো মানুষ, তারও তো ধৈর্যের সীমা পরিসীমা আছে, চাওয়া পাওয়া আছে, ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। আজকাল ইচ্ছে করে শীতলকে জানিয়ে দিতে যে তার বুকের গহীনে ছোট্ট একটা রাজকুঠুরি আছে। সেই কুঠুরিটা দলিল করা একমাত্র ব্যক্তিগত নারীর জন্য। সেই নারীর জন্য কুঠুরিতে একটু একটু করে জমা করেছে প্রেম সাগর। সেই সাগরে ঢেউ নেই, পানি নেই, নেই কোনো গর্জন। তবুও ভালোবাসার কমতি নেই সেখানে, বরং দিনকে দিন তো বেড়েই চলেছে। এদিকে শীতল এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। আর কিভাবে বোঝালে বুঝবে শুদ্ধ ভাই? কতভাবে বোঝাবে? সেও এই মানুষটাকে খুব করে চায়। যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ঠিক ততটা চায়। এবার আর মিথ্যা ভালোবাসা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়নি। এবার সত্যি সত্যি অনুভব করছে কিছু একটা। পূর্বের মতো আজও শুদ্ধকে চুপ দেখে শীতলের হাসি ধীরে ধীরে মুছে গেল। সে তবুও শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে রইল, যেন বিশুদ্ধ পুরুষ কিছু বলে। কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ সামনে থেকে সরে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করল, আতর লাগালো। পুরো রুমে সেই সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠল। শীতলের খুব ইচ্ছে করল তার বুকে মুখ লুকিয়ে সুগন্ধ নিতে, কিন্তু এবার করলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। মার জুটতে পারে কপালে, তাই আর দাঁড়ালো না, নিচে চলে গেল। বাড়ির পুরুষরা একে একে নামাজে চলে গেল। শীতল নিজেও ভাবল গোসল করে ফুলপরি সেজে রেডি হয়ে থাকবে। বাবা চাচা ভাইরা ফিরলেই সালামির জন্য ধরবে। কিন্তু হঠাৎই পেট ব্যথা অনুভব করায় স্মরণ হয়ে গেল আজকের ডেট। সে চট করে উঠে রুমের দিকে ছুটল। মেয়েকে এভাবে যেতে দেখে সিমিন খেকিয়ে উঠে আসতে যেতে বললেন, কিন্তু শীতল শুনলে তো। সে দৌড়ে চলে গেল তার রুমে। এরপর গোসল সাজগোজ তো দূর, পেটের ব্যথায় জুবুথুবু হয়ে বিছানায় পড়ে রইল। অনেকক্ষণ হয়ে গেছে, শীতল নামছে না দেখে সিমিন উপরে এলেন। মেয়েকে পেটে বালিশ চেপে ধরে শুয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন। এই কষ্টের ভাগ তো আর নেওয়া যায় না, কিন্তু কষ্ট যাতে একটু কম হয় তাই খাবার, মেডিসিন, হট ওয়াটার পট এনে দিলেন। শীতল ঘুমাবে বলে মাকে যেতে বলে চোখ বন্ধ করে নিল। সিমিনার কথা বাড়ালেন না, দরজা হালকা ভিজিয়ে চলে গেলেন। সিতারা সিমিন শীতলের কথা জিজ্ঞাসা করলে সমস্যার কথা বলায় চুপ হয়ে গেলেন। ওদিকে ঈদগাহ মাঠে নামাজের জন্য কাতারে কাতারে দাঁড়িয়েছে শত শত মুসল্লি। যথাসময়ে নামাজ শেষ করে চলল কোলাকুলি। তারপর সেখান থেকে ফিরে চৌধুরীরা ফিরে এলেন বাড়িতে, খাওয়া দাওয়াও করলেন। সাম্য সৃজন একে একে সবার থেকে সালামি নিল। শারাফাত চৌধুরী ছোট ভাই, ছেলে মেয়ে কিংবা বাড়ির বউদেরকে সালামি দিতেও বাদ রাখেন না। সিতারাও দেয় দুই যাকে। সালামি দেওয়া নেওয়ার পর্ব শেষ করে যে যার মতো ঘুরতে বের হলো। রুবাব বের হলো ঐশ্বর্যের সাথে দেখা করতে। সায়ন ঘুমানোর নাম করে স্বর্ণকে ইশারা করে গেল নিজের রুমে। শুদ্ধ আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে না পেয়ে নিজের রুমে গিয়ে টুকটাক ফোন কল সারল। কথা বলতে বলতে খেয়াল করল এখনও একটা খাম পড়ে আছে। খামের উপরে নাম লেখা সুবহানা চৌধুরী। তার মানে সে সালামি নিতে রুমে আসেনি। এমনটা তো হওয়ার কথা না। নিচেও তো নেই, তাহলে গেল কোথায়? কিয়ারার সাথে রাস্তায় ঘুরতে বের হয়েছে নাকি? যদি তাই হয় তো মার একটাও মাটিতে পড়বে না, কান টেনে লম্বা করে দেবে। এ কথা ভেবে শীতলের রুম পার হতে গিয়ে দেখল দরজা ভিজিয়ে রাখা। রুমে আছে নাকি? ঈদের দিন রুমে বসে থাকার মেয়েও তো সে নয়। তবু একবার দরজায় নক করতেই শীতল খ্যাক করে বলে উঠল, ওই কে রে বাল? উঠতে পারবো না, যার দরকার ভেতরে চলে আসুন। ঝাঁঝালো কণ্ঠ শুনে শুদ্ধ বিড়বিড় করে বলল, বেয়াদবটাকে ম্যানার্স শিখাতে পারলাম না।
ওই কেড়ে বালাবার কি কথা? চড়িয়ে দাঁত ফেলে দিলে যদি শিক্ষা হয়। বিড়বিড় করতে করতে সে রুমে ঢুকে দেখে শীতল পেটে বালিশ চেপে চুপ করে শুয়ে আছে। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে। সকালে যেই ড্রেসে দেখে গেছে এখনও পরনে সেই ড্রেস। তার মানে শাওয়ারও নেয়নি। কিন্তু কেন? কেন এর উত্তর খুঁজতে গিয়ে কিছু একটা বুঝে নিল। সব কথা মুখে না বললেও বুদ্ধিমানরা ঠিকই ধরে ফেলে। হঠাৎ শুদ্ধকে দেখে শীতল শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে। ওড়না কোথায়? তড়িঘড়ি করে ওড়না খুঁজতে গিয়ে খেয়াল করল ওড়না দিয়ে তার পায়ের পেটি বাঁধা। কোমর থেকে পা অবধি কেমন কামড়া ছিল, তাই পা বেঁধে রেখেছিল। ওড়নায় যা গিট্টু মারা মেরেছে খুলতেও 2 মিনিট লাগবে, তাই পাশে রাখা তোয়ালে গলায় ঝুলিয়ে নিল। শুদ্ধর দৃষ্টি ততক্ষণ ছিল শীতলের স্টাডি টেবিলের চেয়ারে ঝুলানো নতুন টি শার্ট। একদিন পরে তারপর আর খুঁজে পায়নি। এই লোভী বিড়াল হাতিয়েছে আন্দাজ করে খোঁজও করেনি। শুদ্ধর পরনে এখনও সকালে সাদা পায়জামা পাঞ্জাবি। শীতল মুগ্ধ হলো, মিনমিন করে বলল, কিছু বলবেন শুদ্ধ ভাই? ডাকাতি করে 9,000 টাকা দিয়ে ড্রেস কিনে নিলি, বলিসনি তো সেটা তুলে রাখার জন্য কিনেছিস। পরে পরব। পরে কেন? এমনি। যা শাওয়ার নিয়ে আয়, ঘুরতে বের হব। শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, আপুদের নিয়ে যান। অথচ অন্য সময় হলে ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই সে লাফিয়ে উঠত। আজ যেন তার সব খুশি ফুরিয়ে গেছে। শুদ্ধ সালামির খামটা এগিয়ে দিলে শীতল অভিমানে থমথমে মুখে তাকিয়ে রইল। সকালে তো বললই সালামি হিসেবে টাকা নেবে না এবার, যা চেয়েছে দিলে পারলে যেন সেটাই দেয়, নতুবা টাকা ফাঁকা লাগবে না তার। বাবা এসেছে, একটু ঢং করে মুখ ফুলালেই টাকা পেয়ে যাবে। কিন্তু টাকা তো চাই না তার, চাই জলজ্যান্ত বিশুদ্ধ পুরুষটাকে, একদম আপন করে, নিজের করে। শীতল খাম ধরছে না দেখে শুদ্ধ বলল, ধরছিস না কেন? লাগবে না, না লাগলেও ধর। আমার বাবার অনেক টাকা আছে, অন্যের টাকা না নিলেও চলবে। শুদ্ধ ভ্রু কুঁচকাল, নিচের ঠোঁট কামড়ে কোনো মতে হাসি আটকে বলল, তোর বাপের যা আছে সেটা নিবি না তাই তো? তা তোর বাপের কিসের অভাব? কি লাগবে? কিসে খুশি তোর বাপ? মেয়ের খুশির ধার ধারে না আসছে মেয়ের বাপের খুশি ঠেকাতে। এ কথা বলে শীতল মুখ বাঁকালো। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই বসল। একটু আগে খাওয়া শীতলের এঁটো পানিটুকু শুদ্ধ পান করে বলল, আজ বিশেষ দিন যেহেতু অখুশি রাখব না কাউকেই। বল কি চাস? আর কতবার বলবো? যতবার জানতে চাইব। এতবার জানিও যখন প্রাপ্তির খাতা শূন্য রয়ে গেল, তাহলে আর কেন জানাবো? কথা বলে শীতল অভিমানপূর্ণ চোখে শুদ্ধর দিকে তাকালো। তবে তার চোখ যেন বলে দিচ্ছে মনের কথা। কণ্ঠস্বর যেন চিৎকার করে বলতে চাচ্ছে, আমার হয়ে যান বিশুদ্ধ পুরুষ। ঈদ সালামি হিসেবে আপনার আমিটা শুধু আমার জন্য চিরস্থায়ী হোক। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ পুনরায় খাম এগিয়ে দিল। শীতল পুনরায় গোধরে বলল, বললামই তো সালামি লাগবে না, অন্যদের দিয়ে দেব। ভেবে বলছিস? সালামি হিসেবে স্বয়ং শুদ্ধ ছিল, তাকেও কি তবে? কথা বলে শীতল তড়িৎ তাকালো শুদ্ধর দিকে, চোখে মুখে বিস্ময়। তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল শুদ্ধকে। আকস্মিক কাণ্ডে শীতল বাকহারা, নড়াচড়াও যেন ভুলে গেছে সে। বুকের ভেতর অদ্ভুত শিহরণ, হাত পা যেন কাঁপছে। তার মাথা ঠেকেছে শুদ্ধর বুকে। তবে কি শুদ্ধ ভাই মেনে নিচ্ছে তাকে? সত্যি 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 তার ব্যক্তিগত পুরুষ হবে শুদ্ধ ভাই? তার এখনও স্বপ্ন স্বপ্ন লাগছে কেন? নাকি সত্যি স্বপ্ন দেখছে? একটু পরেই ঘুম ভেঙে যাবে। যদি স্বপ্ন হয় তো এই ঘুম না ভাঙুক। আর যদি সত্যি হয় তো আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। তার অবস্থা দেখে শুদ্ধ ফিসলে হাসল। বাঁধন একটু শক্ত করে ধরল।
তারপর একটু ঝুঁকে কানে কানে বলল, ঈদের দিন সম্পর্কের দৃঢ়তা বাড়াতে কোলাকুলি করা উত্তম। এ কথা শুনে শীতল শুধু লাজুক হাসল। তার গালজোড়া কেন জানি লাল হয়ে উঠেছে। সে এখনও বিশ্বাস করতে পারছে না। হঠাৎ কী ভেবে তার কম্পিত হাত জোড়া রাখল শুদ্ধর পিঠের উপর। না, স্বপ্ন নয়। এই যে প্রিয় পুরুষটাকে ধরতে পারছে, ছুঁতে পারছে, অনুভব করতে পারছে। তখন শুদ্ধ হঠাৎ বলল, এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যিই হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এজন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসরে ঢুকবো আমি। এ কথা শুনে শীতল শক্ত করে খামচে ধরল শুদ্ধকে। কয়েকবার মাথা নাড়িয়ে বোঝালো এসব শুনতে চায় না। এসব কথা শুনলে তার নিঃশ্বাস আটকে আসে। তার অবস্থা দেখে শুদ্ধর বুকের ভারটা যেন কমে এলো। বুঝল হারানোর ভয়টা ভালোভাবেই শীতলের মনে ঢুকাতে পেরেছে। তাই মনে মনে খুশি হয়ে সামনে তাকাতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে শুদ্ধ সোজা হয়ে দাঁড়াতেই শীতল বাধা দিল। মাকে না দেখে শুদ্ধকে খাবলে ধরে পুনরায় মাথা রাখল প্রিয় পুরুষটার বুকে। এবার শুদ্ধ তাকে সরালো না, বরং সিমিনের আগুন চোখে চোখ রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন সিমিন হাতের প্লেটটা সজোরে আছড়ে ফেলতেই শীতল চমকে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে মাকে দেখে হতবম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়ের বেহায়াগিরি নিজের চোখে দেখে রাগটাকে সামলাতে পারলেন না তিনি। মারতে তেড়ে আসতেই শুদ্ধ শীতলকে আড়াল করে মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর ঠান্ডা সুরে বলল, এখানে এই বিষয়ে কোনো কথা হবে না ছোট আম্মু। যাবতীয় কথা হবে ড্রয়িং রুমে সবার সামনে। এ কথা বলে সে শীতলের হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। শুরুর দিকে জোরে হাঁটলেও কিছু একটা মনে করে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামল। এদিকে সিমিনের সাথে তখন সাম্য সৃজনও গিয়েছিল, কারণ সকাল থেকে শীতলকে তারা দেখেনি। এদিকে সালামির টাকা গোনার সময় হয়ে গেছে, কিন্তু তারা শুদ্ধ শীতলকে জড়াজড়ি অবস্থায় দেখে সিমিনের প্লেট ছোড়া দেখে বিপদের সংকেত বুঝে গেছে। তাই দৌড়ে চলে গেছে সায়নের কাছে। ঘুমন্ত সায়নকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে, সায়ন ভাইয়া, এই সায়ন ভাইয়া, ওঠো, তাড়াতাড়ি ওঠো, দেখো সর্বনাশ হয়ে গেছে। পঙ্গপালের দল জ্বালাস না তো, ঘুমাতে দে। ওইদিকে গিয়ে আগে দেখো কি হয়েছে। শুদ্ধ ভাইয়ার শীতলাপু চুপি চুপি প্রেম করছিল, তখন ছোট আম্মু দেখে ফেলেছে। এখন ওদের দুমদুম করে মারবে বোধহয়। শুদ্ধ আর শীতলের প্রেম কবে হলো যে তারা প্রেম করছিল? জড়াজড়ি করলেই তো প্রেম হয়ে যায়। তুমি কিছুই জানো না দেখছি। এবার সায়নের ঘুম ছুটে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগেই শুনতে পেল নিচে গোলমাল হচ্ছে। তাহলে কি ঘটনা সত্যি নাকি? সে তড়িৎ লাফ মেরে উঠে নিচে যাওয়ার জন্য ছুটল। সিঁড়ি বেয়ে নামতে নামতেই দেখল বড়রা সবাই জড়ো হয়ে গেছে। শুদ্ধর কোমরের কাছটার পাঞ্জাবি খামচে ধরে তার পেছনে শীতল দাঁড়িয়ে আছে, ফিসফিস করে কাঁদছে। সে গিয়ে দাঁড়াতেই সিমিন শাহাদাত চৌধুরীর উদ্দেশ্যে বললেন, এবার হলো তো, মিলল আমার কথা? সিমিন থামো, ব্যাপারটা আগে বুঝতে দাও। শুদ্ধ, কি হয়েছে? শুদ্ধ তখনও সিনা উঁচু করে দাঁড়িয়ে আছে। না আছে তার চোখে ভয়, আর না কণ্ঠে কোনো বিব্রত বোধ। শাহাদাত চৌধুরীর কথায় সে এবার অকপটে জবাব দিল, আমি শীতলকে বিয়ে করতে চাই। কবে কখন জানি না, তবে সে বউ হলে আমার বউই হবে। অকপটে বলা কথা শুনে থমকে গেল ড্রয়িং রুম। হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। তখন সিমিন খেকিয়ে উঠে বললেন, এ হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। শুদ্ধ এবার ওনার কথা কেড়ে ভুলটা সংশোধন করে দিল। হুম, একটু ভুল হলো। আমরা চাচাতো ভাই বোন। যেখানে আমাদের ধর্মে জায়েজ আছে সেখানে আর কোনো বাড়তি কথার কারণ দেখছি না।
এবার সিরাত মুখ খুললেন। মানলাম ধর্মে জায়েজ আছে, তবুও মানুষ কি বলবে? বাইরের মানুষের ধার কবে ধারলাম আমি? ঠিকঠাক মনেও তো পড়ছে না। আর তোমরা কেউ বলে দাওনি কেন? চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। এ কথা শুনে এবার সিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এত যুক্তিতর্ক শুনতে চাই না। আমি মানি না তোমাদের সম্পর্ক। সেটা তোমার ব্যাপার, জানানোর দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরাই বেছে নেব।